বিশ্ব গণমাধ্যমে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আপনারা প্রায়শই শুনে থাকবেন। 5ই ডিসেম্বর 2010 বাংলাদেশের এনভি জাহাম্মনি নামে একটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের হাতে পড়ে। নাবিকসহ প্রায় 100 জন জাহাজকর্মীর জীবন তখন জলদস্যুদের হাতের মুঠোয়। শেষমেশ সমস্ত উৎকণ্ঠা কাটিয়ে 100 দিন পর $4 মিলিয়ন মুক্তিপণের বিনিময়ে জাহাজটিকে মুক্তি দেয় জলদস্যুরা। এর ঠিক 14 বছর পর 2024 সালের 12ই মার্চ ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামে কয়লা ভর্তি আরেকটি জাহাজ আবারও ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। এর 1 মাস পর প্রায় 55 কোটি টাকার মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয় নাবিক ও জাহাজকর্মীদের। শুধু বাংলাদেশি জাহাজই নয়, বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য পণ্যবাহী জাহাজকে হামলা চালিয়ে আসছে এই সোমালিয়ান জলদস্যুরা এবং নাবিকদের আটক করে তারা হাতিয়ে নেয় বিপুল পরিমাণের মুক্তিপণ। তাই গভীর সমুদ্রে বিশাল বড় ঝড় বা জলোচ্ছ্বাসের থেকে এখন সবথেকে বড় শত্রু হলো এই সোমালিয়ান জলদস্যুরা। সোমালিয়ান জলদস্যুদের উত্থান হলো কীভাবে এবং কিভাবে তারা বড় বড় জাহাজগুলোকে আটক করে এবং এই জলদস্যুদের অর্থনীতি কীভাবেই বা পরিচালিত হয়, এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব পৃথিবী কথার আজকের এই পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। 1960 সালে সোমালিয়া স্বাধীনতা লাভ করলেও দেশটির আভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে বেশ কয়েক দশক ধরেই নানান দ্বন্দ্ব চলতে থাকে। এইভাবে নানা টালবাহানায় সরকার চলার পর অবশেষে 1990 সালে সোমালিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সরকারি বাহিনীর সংঘাত এক পর্যায়ে চরমে পৌঁছায়। 1991 সালে সোমালিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সিয়ক বারে তার ক্ষমতা ছাড়তে বাধ্য হন। চলমান এই গৃহযুদ্ধের কারণে সোমালিয়ার নৌবাহিনী কার্যত বিলুপ্ত হয়ে যায়, যে কারণে অরক্ষিত হয়ে পড়ে সোমালিয়ার সমুদ্র সীমা। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছিল বিদেশি শক্তিধর দেশগুলো। এরপর থেকে বহু ইউরোপীয় জাহাজ আনাগোনা দেখা যায় সোমালিয়ার এই সমুদ্র সৈকতে। এই সমস্ত জাহাজগুলো মূলত তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলো সোমালিয়ার উপকূলে অবাধে খালাস করতে থাকে। এর ক্ষতিকর প্রভাব সোমালিয়ানরা তখন বুঝতে পারে যখন উপকূলীয় আদিবাসীরা অসুস্থ হতে শুরু করেন বিভিন্ন রোগে। একসময় সোমালিয়ান গর্ভবতী নারীরা বিকলাঙ্গ শিশু প্রসব করতে শুরু করে। 2005 সালে ভয়াবহ সুনামির পর হাজার হাজার ফুটো ব্যারেল সোমালিয়ার সমুদ্র উপকূলে ভরে যায়। এই বজ্রের বেশিরভাগ অংশই আসে ইউরোপীয় বিভিন্ন শিল্প বা কলকারখানা থেকে। নানান ধরনের ক্ষতিকর উপাদান যেমন সীসা, ক্যাডমিয়াম, পারদের মতো ক্ষতিকর পদার্থ সোমালিয়ার জলে মিশতে থাকে। এই ঘটনা সম্প্রচারিত হওয়ার পর সোমালিয়ানদের এই অবস্থায় ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা, এই বিষয়ে কোনো রকম পদক্ষেপই গ্রহণ করেনি ইউরোপের কোনো দেশ। এই একইভাবে ইউরোপীয় জাহাজগুলো সোমালিয়ান সমুদ্র লুটপাট করতে শুরু করে। হতদরিদ্র সোমালিয়ানদের প্রধান সম্পদ সামুদ্রিক মাছ। ইউরোপ থেকে আগত অত্যাধুনিক মাছ ধরা জাহাজগুলো প্রতি বছর প্রায় $300 মিলিয়ন সমমূল্যের সামুদ্রিক মাছ সোমালিয়ার সমুদ্র বন্দর থেকে নিয়ে চলে যেতে থাকে। অন্যদিকে সোমালিয়ার স্থানীয় জেলেরা ছোট নৌকা ব্যবহার করে তেমন কোনো মাছই ধরতে পারে না। স্থানীয় জেলেরা দেখতে পায় তাদের সমুদ্র দিন দিন মাছ শূন্য হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে জেলেরা তাদের স্পিডবোট ব্যবহার করে ইউরোপীয় জাহাজগুলোর থেকে বর্জ্য ফেলা ও মাছ ধরা আটকানোর জন্য তাদের পিছন পিছন ধাওয়া করতে থাকে। বেআইনিভাবে মাছ ধরা এবং সমুদ্র দূষণ থামানোর জন্য জাহাজগুলোর ওপর ট্যাক্সও বসানোর চেষ্টা চলে, কিন্তু কিছুতেই কোনো কিছু কাজ হচ্ছিল না। এক পর্যায়ে তারা ন্যাশনাল ভলেন্টিয়ার কোস্ট গার্ড অফ সোমালিয়া এবং সোমালিয়া মেরিন নামে দুটো আলাদা বেসরকারি উপকূল প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে। এই বাহিনীগুলো কর্মরত অবস্থায় বেশ কিছু বজ্রবাহী জাহাজকে আটক করে। সেই জাহাজগুলো থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করে, ফলে তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এক পর্যায়ে এই সব জেলেরা বুঝতে পারে যে জাহাজগুলোকে তাড়িয়ে দেওয়া বা ট্যাক্স গ্রহণ করার চেয়ে ছিনতাই করে মুক্তিপণ আদায় করাটা বেশি লাভজনক। তাই সোমালিয়ার সুযোগ সন্ধানী একদল মানুষের সাহায্যে তারা নাবিকদের আটক করে এবং মুক্তিপণ আদায় করার মাধ্যমে ভয়ঙ্কর জলদস্যু মাফিয়া নেটওয়ার্ক গড়ে তোলে।
সমুদ্র সম্পর্কে বিশেষ জ্ঞান ও দক্ষতা থাকার কারণে স্থানীয় জেলেরা এবং স্থানীয় কিছু গ্রামবাসী মিলে সহজেই কুখ্যাত জলদস্যু দল গড়ে তুলতে থাকে এবং কালক্রমে সেই সমস্ত জলদস্যু দল সোমালিয়ার সাধারণ মানুষের কাছে বিপুল জনপ্রিয়তা পায়। প্রায় 70% সোমালিয়ান মনে করেন যে জলদস্যুতাই হলো তাদের সমুদ্র রক্ষার একমাত্র কৌশল। সোমালিয়ার জলদস্যুতা একটা শিল্পের মতো আকার ধারণ করেছে। এই জলদস্যুরা বড় জাহাজকে আটকানোর জন্য তারাও বিভিন্ন উন্নত ডিভাইস ব্যবহার করে থাকে, যেমন মোবাইল ফোন, স্যাটেলাইট ফোন, জিপিএস, সোলার সিস্টেম, আধুনিক স্পিডবোট, অ্যাসল্ট রাইফেল, শর্টগান, গ্রেনেড সহ আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারের সাহায্যে ছিনতাই করে তারা। গভীর সমুদ্রে বড় বড় জাহাজগুলোর কাছে পৌঁছাতে ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে থাকে। তাদের এই স্পিডবোটগুলো অস্ত্রশস্ত্র ও স্যাটেলাইট ইকুইপমেন্টের পাশাপাশি সবচেয়ে বেশি নৌকার ইঞ্জিনের জ্বালানি থাকে, কেননা তাদের 2 থেকে 3 দিন পর্যন্ত টার্গেট জাহাজের পিছনে ধাওয়া করতে হয়। যেহেতু স্পিডবোটগুলো সেই জাহাজের তুলনায় অনেক ছোট, তাই বড় জাহাজের র্যাডারে এই স্পিডবোটগুলো ধরা পড়ে না। কার্গো জাহাজগুলোতে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র বা নিরাপত্তা কর্মী থাকে না, কেননা অধিকাংশ দেশের বন্দরে পণ্যবাহী জাহাজে সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকার বিষয়টি অনুমোদন করা হয় না। এছাড়াও এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছে অস্ত্র না থাকার আরেকটি কারণ হলো অস্ত্র থাকলে জাহাজগুলোকে সুয়েজ খাল পার হতে দেওয়া হয় না। জলদস্যুরা সাধারণত জাহাজের পিছন দিক থেকে আক্রমণ করে, তবে বড় জাহাজগুলোতে জলদস্যুদের মোকাবিলা করার জন্য গরম জল স্প্রে করার বিশেষ ব্যবস্থা থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাবিকরা টের পাওয়ার আগেই জলদস্যুদের প্রাণঘাতী অস্ত্রের কাছে জাহাজের নাবিক সহ অন্যান্য সদস্যদের আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জাহাজের রেলিংয়ে ঝুলন্ত মই বা দড়ি লাগিয়ে তারা জাহাজের ওপর উঠে যায়। এই কাজগুলো তারা এতই দ্রুত করে যে তারা কিছু বোঝে ওঠার আগেই সমস্ত নিয়ন্ত্রণ জলদস্যুদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একটা সময়ে এই জলদস্যুতা সোমালিয়ার মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছিল। এই জলদস্যুদের এক একটি হামলা পরিচালনা বেশ ব্যয়বহুল, সেই জন্য বহু অর্থ বিনিয়োগকারী গোপনে অর্থ বিনিয়োগের ঘটনা লোকমুখে শোনা যায়। শুধু তাই নয়, সোমালিয়ান জলদস্যুদের আলাদা স্টক এক্সচেঞ্জও আছে। সোমালিয়ার 72টি জলদস্যু দলের সমন্বয়ে এই স্টক এক্সচেঞ্জ সংস্থাটি গড়ে উঠেছে। অন্য দেশের শেয়ার মার্কেটে যেভাবে বিনিয়োগ করা হয়, জলদস্যুদের স্টক মার্কেটে এইভাবেই বিনিয়োগ করা হয়ে থাকে। তবে পার্থক্যটা হলো এই স্টকে টাকার পরিবর্তে বিভিন্ন অস্ত্র যেমন AK-47, বন্দুক, রাইফেল এবং গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র দিয়ে স্টক কেনা যায়। তবে জলদস্যুদের যে সব মিশন সাকসেসফুল হয় তা নয়, তাদের সফলতার হার মাত্র 20%, তাই এটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই একবার সফল হলে তাদের মুনাফা হয় প্রচুর। তবে এই টাকার ভাগ সবথেকে বেশি পায় পরিকল্পনাকারী সংস্থা, এবং যে সমস্ত জলদস্যুরা হামলা চালায় তারা খুব কম পরিমাণ অর্থই পায়। সোমালিয়ার এক রিপোর্ট বলছে, মুক্তিপণ বাবদ অর্থ পাওয়ার পর সেই অর্থ ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার পর যে অর্থ তাদের বেঁচে থাকে তারা সেইটা দিয়ে গ্রামের স্কুল ও সামাজিক উন্নয়নের কাজে লাগায়। সেই জন্য সোমালিয়ার জলদস্যুর মাফিয়ারা বেশ জনপ্রিয়। এখনও পর্যন্ত জলদস্যুদের সর্বাধিক দাবি করা মুক্তিপণের পরিমাণ 13.5 বিলিয়ন মার্কিন ডলার। আর এইভাবেই সোমালিয়ায় চলে আসছে জলদস্যুদের রাজ। সোমালিয়ার জলদস্যুদের নিয়ে পৃথিবী কথার আজকের এই এপিসোডটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।